আমাকে সাউন্ড করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম বর্ষের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মমিন, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। তোমাদের সাথে আমার আজকে প্রথম ক্লাস। আমি আজ তোমাদের পড়াবো প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ। আমাদের আজকের অধ্যায়ের নাম হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ। আমাদের আজকের পাঠ পড়ন্ত বস্তু ও গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। পড়ন্ত বস্তু ও গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র। আচ্ছা, তো আমরা পড়ন্ত বস্তু সম্বন্ধে, গ্যালিলিওর পড়ন্ত বস্তু সম্বন্ধে আমরা তৃতীয় অধ্যায় গতিবিদ্যা যে চ্যাপ্টার ছিল, প্রথম পত্রের গতিবিদ্যা, সেই চ্যাপ্টারে আমরা পড়ন্ত বস্তু সম্বন্ধে আমরা শিখে এসেছি। তারপরে এই চ্যাপ্টারে আমরা কিছু পূর্বের পড়াগুলো একটু জাস্ট ধারণা নিয়ে নিব। এরপর আমরা গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্রে যাব। আচ্ছা, পড়ন্ত বস্তু। পড়ন্ত বস্তু কি? আমরা জানি কোনো বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় এবং বস্তুটা যদি বিনা বাধায়, বলা হচ্ছে পড়ন্ত বস্তু হতে গেলে বস্তুটি বিনা বাধায় যদি শুধু অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়ে, তাহলে সেই বস্তুকে বলবো হচ্ছে পড়ন্ত বস্তু। আমি আবার বলি, কোনো বস্তুকে যদি আমরা কিছুটা উপরে তুলে আবার নিচে ছেড়ে দিলাম, সেই বস্তুটা যদি শুধু অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়ে, অন্য কোনো বাধা না থাকে, যেমন বাতাসের বাধা, প্লবতা বা আকর্ষণ বিকর্ষণ কোনো বল যদি না থাকে, বস্তুটা যদি শুধু অভিকর্ষ বলের প্রভাবে পড়ে, তাহলে সেই বস্তুকে বলবো হচ্ছে আমরা পড়ন্ত বস্তু। আচ্ছা, এই পড়ন্ত বস্তু নিয়ে বিজ্ঞানী অ্যারিস্টটল প্রথমে গবেষণা করছিলেন যে ভারী বস্তু এবং হালকা বস্তু, ভারী বস্তু আর হালকা বস্তুকে যদি একই সাথে উপর থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে ভারী বস্তুটা আগে পড়বে। পরবর্তীতে 1579 সালে বিজ্ঞানী গ্যালিলিও উনি পিসার হেলানো টাওয়ার, ইটালির পিসার হেলানো টাওয়ার, ওইখানে উনি বিভিন্ন প্রকার বস্তু নিয়ে, কোনো ভারী বস্তু, হালকা বস্তু, বিভিন্ন প্রকার বস্তু নিয়ে উপর থেকে ছেড়ে দিয়ে উনি কয়েকটা পরীক্ষা করেছেন। এবং সেই উচ্চতা ছিল 180 ফুট। 180 ফুট উচ্চতা থেকে বিভিন্ন ভরের বস্তু ছেড়ে দিয়ে উনি পরীক্ষা করে দেখেছেন যে ওইখানে সকল বস্তু একই সাথে মাটিতে পড়তেছে। ভারী বস্তু, হালকা বস্তু, সকল বস্তুই একই সাথে মাটিতে পড়তেছে। এবং উনি দেখলেন যে হালকা বস্তু এবং ভারী বস্তু যখন উপর থেকে ছেড়ে দিচ্ছে, যদি বাতাসের কোনো বাধা না থাকে, প্লবতা যদি না থাকে, বাতাসের যে প্লবতা সেগুলো যদি না থাকে, তাহলে হালকা বস্তু এবং ভারী বস্তু একই সাথে নিচের দিকে পড়তেছে। এই হালকা বস্তু এবং ভারী বস্তু একই সাথে যে নিচের দিকে পড়তেছে, এই নিয়ে তিনি সূত্র প্রদান করেন। 1579 সালে 3টা সূত্র প্রদান করেন বিজ্ঞানী গ্যালিলিও। আচ্ছা, এই সূত্র 3টাকে গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র বলা হয়। আচ্ছা, প্রথম সূত্রটা ছিল যে যদি বাতাসের বাধা না থাকে, তাহলে পড়ন্ত বস্তু মানে বাতাসের বাধা সেখানে থাকবে না, সকল বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। সূত্রটা আমরা একটু দেখি যে পড়ন্ত বস্তুর যে বাতাসের বাধা যদি না থাকে, তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর সমান সময় সমান পথ অতিক্রম করবে। দেখি, স্থির অবস্থান থেকে এবং এক উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করে। এটা হচ্ছে প্রথম সূত্র ছিল, পড়ন্ত বস্তুর গ্যালিলিওর প্রথম সূত্র ছিল। তার মানে হলো যে আমরা যদি M1, M2, M3 ভরের 3টা বস্তুকে যদি আমরা ছেড়ে দেই, তাহলে M1, M2, M3, M1, M2, M3 এই 3টা বস্তুকে যদি মুক্তভাবে যদি ছেড়ে দেই, মুক্তভাবে যদি আমরা ছেড়ে দেই, তাহলে দেখা যাবে যে একটা নির্দিষ্ট সময় টি সময়ে বস্তু 3টে একই সাথে মাটিতে পড়বে। M1, M2 এবং M3 বস্তুটি একই সাথে মাটিতে পড়বে। তাদের মধ্যে কোনো বাতাসের বাধা থাকবে না, শূন্য স্থানে বা শুধু মুক্তভাবে পড়ে তারা একই সাথে মাটিতে পড়বে 3টে বস্তু। এটা হচ্ছে প্রথম সূত্র, যে স্থির অবস্থান হতে, মানে অবস্থানটা থাকবে স্থির অবস্থান হতে এবং
একই সাথে যদি কোনো তিনটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়, বাতাসের অন্য কোনো যদি বাধা না থাকে, তাহলে তিনটা বস্তু একই সাথে মাটিতে পড়বে। এটা ছিল প্রথম সূত্র, পড়ন্ত বস্তুর প্রথম সূত্র। এগুলো তোমরা করেছো। দ্বিতীয় সূত্র ছিল যে অবাধে পতনশীল বস্তু যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে তার প্রাপ্ত বেগটা হচ্ছে ওই সময়ের সমানুপাতিক হয়। তার মানে হলো দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে স্থির অবস্থান হতে এবং নির্দিষ্ট বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তার মানে অবাধে পতনশীল বস্তুর একটা নির্দিষ্ট সময় প্রাপ্ত যে বেগটা থাকবে সেটা হচ্ছে সময়ের সমানুপাতিক হবে। তার মানে হলো যে নির্দিষ্ট অবস্থান হতে বা স্থির অবস্থান হতে একটা নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ যদি টি সেকেন্ডে, তার বেগটা হলো কত, এখান থেকে ছেড়ে দিচ্ছি একটা বস্তুকে, যে বস্তুটার হচ্ছে ভর হচ্ছে এম, তাহলে টি সময় বস্তুটার বেগ হচ্ছে ভি, 2t সময় বস্তুটার বেগ হচ্ছে 2v। তাহলে বেগ এবং হচ্ছে সময় হচ্ছে পরস্পর সমানুপাতিক। তাহলে প্রাপ্ত যে বেগটা হবে সেই বেগটা হচ্ছে সময়ের সমানুপাতিক। তাহলে টি সময় বস্তুর বেগ যদি ভি হয়, তাহলে টয়েস টি সময় বস্তুর বেগ হবে হচ্ছে 2v। আচ্ছা, 3t সময় হচ্ছে 3v হবে। তাহলে সমীকরণে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক হচ্ছে টি। এখন যদি কয়েকটা যদি বস্তু হয় যে টি1 টি2 টি3 সময় তার বেগ হচ্ছে ভি1 ভি2 ভি3, সরি একটাই বস্তু যদি হয় টি1 সময় তার বেগ হচ্ছে ভি1, টি2 সময় বেগ হচ্ছে ভি2, টি3 সময় বেগ হচ্ছে ভি3, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ভাগ টি সমান হচ্ছে ধ্রুবক লেখা যায়, আমরা জানি। তাহলে ভি1 ভাগ হচ্ছে টি1 সমান হচ্ছে ভি2 ভাগ হচ্ছে টি2 সমান হচ্ছে ভি3 ভাগ হচ্ছে টি3 সমান হচ্ছে আমরা ধ্রুবক লিখতে পারি। এটা আমরা ধ্রুবক লিখতে পারি। তাহলে এদের গ্রাফটা যদি আমরা করি, টি এবং ভি এর লেখচিত্র যদি করি, তাহলে হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা হবে। আমরা যদি কিছু সময় পর তাদের বেগ নেই এবং বেগ এবং হচ্ছে সময় যদি গ্রাফ লেখচিত্র অঙ্কন করি, তাহলে তাদের গ্রাফটা মূল বিন্দুগামী সরলরেখা হয়। আচ্ছা, আমরা গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা পরন্ত বস্তুর সূত্রটা আমরা বের করতে পারি। গতির দ্বিতীয় সূত্রটা কি ছিল? ভি সমান হচ্ছে ভি নট প্লাস হচ্ছে এটি, শেষ বেগ, আদি বেগ, ত্বরণ, সময়। তাহলে যদি স্থির অবস্থান থেকে প্রাপ্ত, তাহলে এই বেগটা হচ্ছে 0 হবে, ভি নট 0 হবে। আর এখানে আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে জি লিখবো টি, তাহলে ভি সমান হচ্ছে জি টি। জি হচ্ছে ধ্রুবক, তাহলে জি সমানুপাতিক হচ্ছে টি, সরি ভি সমানুপাতিক হচ্ছে টি। এটা হচ্ছে আমরা দ্বিতীয় সূত্র পাই। এরপর আমরা দেখব তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র কি বলছে? যে অবাধে পতনশীল বস্তুর নির্দিষ্ট প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক বললাম। আর এখানে বলতেছে যে স্থির অবস্থান হতে এবং অবাধে পতনশীল বস্তুর একটা নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা হচ্ছে ওই সময়ের বর্গের সমানুপাতিক। দেখো যে দূরত্বটা একটা নির্দিষ্ট সময় যে দূরত্বটা অতিক্রম করবে সেটা হচ্ছে ওই সময়ের বর্গের সমানুপাতিক। যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, মানে এইচ সমানুপাতিক টি স্কয়ার। এটা হলো যে আমরা এখানে দেখাতে পারি যে ধরে নিলাম যে একটা বস্তু, ধরে নিলাম যে স্থির অবস্থান হতে ভি নট সমান হচ্ছে 0 সময়, ধরে নিলাম যে এই অবস্থানে আসতে 1 সেকেন্ডে সে হচ্ছে কত দূরত্ব অতিক্রম করলো? এইচ দূরত্ব অতিক্রম করলো। 2 সেকেন্ডে এখানে হচ্ছে 4h দূরত্ব অতিক্রম করবে। এইচ দূরত্ব এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 2 সেকেন্ডে। 3 সেকেন্ডে সূত্র অনুসারে এইচ সমানুপাতিক টি স্কয়ার। নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে 1 সেকেন্ডে যদি এইচ হয় তাহলে 2 সেকেন্ডে 4h হবে এই সমীকরণ থেকে। আবার যদি 3 সেকেন্ড হয় তাহলে হচ্ছে 9h হবে। তাহলে আমরা যদি বলি শুধু 2 সেকেন্ডে কত দূরত্ব, 2 সেকেন্ডে 4h দূরত্ব অতিক্রম করছে, যদি বলি শুধু 2 সেকেন্ডে কত আসছে, তাহলে 2 সেকেন্ড, 1 সেকেন্ড আসলে 1h, তাহলে 2 সেকেন্ড আসতেছে 2 সেকেন্ড আসবে হচ্ছে 4h বিয়োগ হচ্ছে h সমান হচ্ছে 3h। যদি বলি যে শুধু 3 সেকেন্ডে কত আসছে, 3 সেকেন্ডে কত আসবে 9h, আর 2 সেকেন্ড আসলে 4h, তাহলে শুধু 3 সেকেন্ডে আসবে হচ্ছে 5h। 3 সেকেন্ড আসবে হচ্ছে 9h মাইনাস হচ্ছে 4h সমান হচ্ছে 5h। তাহলে 2 সেকেন্ডে তার দূরত্ব এত, 3 সেকেন্ডে এত, শুধু
শুধু 3 সেকেন্ডে, শুধু 2 সেকেন্ডে। আবার যদি বলে টোটাল 3 সেকেন্ডে, তাহলে 9h, প্রথম থেকে শেষ পর্যন্ত হচ্ছে 9h। এটা হচ্ছে তৃতীয় সূত্র। আচ্ছা, তৃতীয় সূত্রকে আমরা গতিবিদ্যার সূত্র থেকে বের করতে পারি। গতিবিদ্যার সূত্র এর সমান হচ্ছে আমরা জানি ভি নট টি প্লাস হচ্ছে হাফ এ টি স্কয়ার। 3 নম্বর আমরা এটা পড়েছি। এখান থেকে যেহেতু তার স্থির অবস্থান থেকে, তাহলে এটা হচ্ছে 0 হয়ে যাবে, প্লাস হচ্ছে হাফ জি টি স্কয়ার। এটা হচ্ছে ত্বরণ, অভিকর্ষ ত্বরণ যেহেতু জি, আর উচ্চতাকে যদি আমরা এইচ দ্বারা প্রকাশ করি, তাহলে এই সমান হচ্ছে হাফ জি টি স্কয়ার। এখান থেকে এটুকু আমরা কনস্ট্যান্ট বলতে পারি, তাহলে এইচ সমানুপাতিক টি স্কয়ার। তাহলে গতিবিদ্যার সূত্র থেকে আমরা পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটা প্রতিপাদন করতে পারি। এবং এখানেও আমরা যদি গ্রাফে যদি বসাই সময় এবং উচ্চতা, তাহলে সময় ছিল এইচ টি স্কয়ার আর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে সময় এবং উচ্চতা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা হবে। সময় এবং উচ্চতা যদি নেই আমরা, কিছু সময় এবং কিছু যদি উচ্চতা নেই, তাহলে সেটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা হবে। আচ্ছা, এটাই ছিল হচ্ছে পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র। এগুলো তোমরা 3 নম্বর চ্যাপ্টারে সব পড়ে এসেছো। আচ্ছা, এখন আমরা পড়ন্ত বস্তু বেশি পড়বো না, তার কারণ আমরা তৃতীয় চ্যাপ্টারে এটা পড়ে এসেছি। আমরা জাস্ট শুধু একটু ধারণা দিলাম। আচ্ছা, এখান থেকে আমরা দুইটা প্রশ্ন দেখব, 2 মার্কের প্রশ্ন থাকতে পারে। যে অভিকর্ষ বল বস্তুর ভরের সমানুপাতিক হলে ভার বস্তু হালকা বস্তু অপেক্ষা দ্রুত গতিতে নিচে পড়ে কেন? কি বলা হচ্ছে যে অভিকর্ষ বল বস্তুর ভরের সমানুপাতিক হলে ভারী বস্তু হালকা বস্তু অপেক্ষা দ্রুত গতিতে নিচে পড়ে কেন? আচ্ছা, আমরা এখানে দেখি যে যদি অভিকর্ষ বল যদি এফ হয় এবং ভর যদি কোন বস্তুর ভর যদি এম হয়, তাহলে এফ সমানুপাতিক হচ্ছে এম। আমরা এটা জানি, অভিকর্ষ বল বস্তুর ভরের সমানুপাতিক। তাহলে এফ সমান হচ্ছে কে এম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কে সমান হচ্ছে এফ ভাগ এম। সেটা লিখতে পারি এফ সমানুপাতিক হচ্ছে এম, তাহলে এফ সমান হচ্ছে কে এম। অভিকর্ষ বল যদি এফ হয় আর ভর যদি এম হয়, তাহলে অভিকর্ষ বল বস্তুর ভরের সমানুপাতিক। এখান থেকে আমরা সমানুপাতিক উঠে দিলে কে পাই, কে সমান হচ্ছে এফ ভাগ এম। আবার আমরা যদি বলি যে কোনো বস্তুর উপর এম ভরের বস্তুর উপর যদি এফ বল ক্রিয়া করে বস্তুটির ত্বরণ যদি এ হয়, আমরা দ্বিতীয় সূত্র অনুসারে জানি, নিউটনের দ্বিতীয় সূত্র হতে জানি এফ সমান হচ্ছে এম এ, তার ত্বরণ যদি এ হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ সমান হচ্ছে এফ ভাগ এম। আচ্ছা, এখন এফ ভাগ এম সমান হচ্ছে কে, এ সমান হচ্ছে এফ ভাগ এম। তাহলে আমরা লিখতে পারি এ সমান হচ্ছে কে বা কে সমান হচ্ছে এ। তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ত্বরণ কনস্ট্যান্ট। তাহলে ত্বরণ কনস্ট্যান্ট যদি হয়, ত্বরণ যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সকল বস্তু সমান সমান, মানে সকল বস্তু বিভিন্ন ভরের বস্তু একই সময় মাটিতে পড়বে। যদি ত্বরণ যদি কনস্ট্যান্ট হয়, ত্বরণ যদি স্থির থাকে, তাহলে সকল ভরের বস্তু একই সময় মাটিতে পড়বে। এটা হচ্ছে উত্তর। আচ্ছা, ভিন্ন ভিন্ন উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর ত্বরণ তথা অভিকর্ষ ত্বরণ সুষম থাকে না কেন? বলা হচ্ছে ভিন্ন ভিন্ন উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর ত্বরণ তথা অভিকর্ষ ত্বরণ সুষম থাকে না কেন? দেখো যে ভিন্ন ভিন্ন উচ্চতা, আমরা যদি এটা পরে শিখবো অভিকর্ষ থেকেই, যে আমরা কোনো বস্তুর উপর পৃথিবীর যে আকর্ষণ বল আমরা সূত্র জানি এফ সমান হচ্ছে এমজি। এফ সমান হচ্ছে এমজি, জি সমান আমরা লিখতে পারি এফ ভাগ হচ্ছে এম। সকল ভরের বস্তুর জন্য এই জি এর মানটা হচ্ছে সমান। এখন আমরা জানি যে অভিকর্ষ ত্বরণটা উচ্চতা ভেদে পরিবর্তিত হয়। যতই উপরে ওঠা যায়, পৃথিবী থেকে যতই উপরে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকে। পৃথিবীর পৃষ্ঠ থেকে যতই উপরে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান তত কমতে থাকে। তাহলে ভিন্ন ভিন্ন উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর ত্বরণ তত অভিকর্ষ ত্বরণ হচ্ছে একই রকম থাকবে না। তার কারণ যত উপরে যাওয়া হবে অভিকর্ষ ত্বরণের মানটা কমতে থাকে। আচ্ছা, তাহলে উপর থেকে অভিকর্ষ ত্বরণের যে মান হবে নিচে আসলে কি হবে, বেড়ে যাবে, তাহলে সুষম থাকে না। তাহলে ভিন্ন ভিন্ন উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর ত্বরণ আমরা যদি 30 ফিট উপর থেকে নেই, তাহলে তার অভিকর্ষ ত্বরণ যেরকম হবে, 50 ফিট উপর থেকে নিলে অভিকর্ষ ত্বরণ সেরকম হবে না, তাহলে সুষম থাকবে না। এটা হচ্ছে ভিন্ন ভিন্ন উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর ত্বরণ তথা অভিকর্ষ ত্বরণ সুষম থাকে না। এই দুটো হচ্ছে প্রশ্ন। তাহলে ভিন্ন ভিন্ন উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর অভিকর্ষ ত্বরণ সুষম থাকে না, এটা জাস্ট 2 মার্কের তোমরা এই সূত্র থেকে বলতে পারবা। বা আমরা জানি যে অভিকর্ষ ত্বরণ উপরে যত যাবা তত হচ্ছে কমতে থাকে। আর এখানে
যে ত্বরণ যেহেতু যদি কনস্ট্যান্ট হয়, স্থির হয়, তাহলে সকল ভরের বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। এটা হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র। এরপর আমরা এগুলো জাস্ট দেখবা পড়ন্ত বস্তুর সূত্র, বা এখান থেকে যে সমীকরণ দুটো দেখালাম যে এইচ সমানুপাতিক টি স্কয়ার, তারপরে ভি সমানুপাতিক টি, এগুলো থেকে 2 মার্কের হয়তো প্রশ্ন বা অঙ্ক দেখবা। আমরা এখন দেখব হচ্ছে কেপলারের সূত্রগুলো। এটা হচ্ছে আমাদের মেন বিষয় আজকে, কেপলারের সূত্রসমূহ। খেয়াল করো যে সৌরজগৎ কি, সোলার সিস্টেম, সৌরজগৎ বলা হচ্ছে যে গ্রহ, উপগ্রহ, সূর্য, এই সব কিছু নিয়ে আমাদেরকে, মহাশূন্য, এই সব কিছু নিয়ে বলা হচ্ছে সৌরজগৎ। এই সৌরজগৎ সম্পর্কে বিজ্ঞানী, গ্রিক দার্শনিকরাই সৌরজগৎ সম্পর্কে বেশি গবেষণা করছিলেন, এবং গ্রিক দার্শনিকদের একটা মত ছিল, বা তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখেছেন যে পৃথিবীকে কেন্দ্র করেই গ্রহ উপগ্রহগুলো ঘুরতেছে, পৃথিবীকে কেন্দ্র করেই গ্রহ উপগ্রহগুলো ঘুরতেছে। এবং টলেমি, বিজ্ঞানী টলেমি, উনিও এইসবকে তত্ত্ব আকারে উপস্থাপন করছিলেন, এগুলো হচ্ছে পৃথিবী কেন্দ্রিক বা টলেমি তত্ত্ব বলা হয়, যে পৃথিবীকে কেন্দ্র করেই গ্রহ উপগ্রহগুলো চারিদিকে ঘুরতেছে। এই তত্ত্বটাকে বলা হচ্ছে টলেমি তত্ত্ব। গ্রিক দার্শনিকদের মতামত নিয়ে উনি তত্ত্ব দিয়েছিলেন, সেটা বলা হচ্ছে পৃথিবী কেন্দ্রিক তত্ত্ব। আচ্ছা, এখন পরবর্তীতে টলেমি, এটা 5ম শতাব্দী পর্যন্ত বিদ্যমান ছিল। পরবর্তীতে 16শ শতাব্দীতে বিজ্ঞানী কপার্নিকাস উনি দেখলেন যে এই টলেমির তত্ত্ব এগুলো ব্যাখ্যা করতে কিছুটা জটিলভাবে ব্যাখ্যা করতে হয়। কিন্তু বিজ্ঞানী কোপার্নিকাস উনি বললেন যে সূর্যকে যদি কেন্দ্র করে সমস্ত গ্রহ উপগ্রহগুলো যদি ঘুরে, তাহলে এই ব্যাখ্যাগুলো খুব সহজ হয়। তাহলে টলেমি দিল কি, যে পৃথিবীর চারিদিকে সকল গ্রহ উপগ্রহ ঘুরতেছে। আর 16শ শতাব্দীতে বিজ্ঞানী কোপার্নিকাস বলল যে ওনার তথ্য আরো সহজভাবে করা যাবে যদি সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহ উপগ্রহ ঘুরে। তাহলে এই দুইজন বিজ্ঞানীর ভিতরে কিছুটা মতবিরোধ, মানে দুইজনের মতামতটা ছিল 2 রকম। আচ্ছা, এই নিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা আরো অনেক গবেষণা করছেন। এই গবেষণা করে একটা পর্যায়ে টাইকো ব্রাহে নামে একজন বিজ্ঞানী, টাইকো ব্রাহে একজন বিজ্ঞানী, উনি তাদের এই দুইজনের মতামত নিয়ে উনি এই বিষয়ে অনেক গবেষণা করছেন এবং প্রচুর তথ্য সংগ্রহ করছেন। এর 20 বছর পরে এই টাইকো ব্রাহের একজন সহকর্মী, 20 বছর পরে 1609 খ্রিস্টাব্দে তারই সহকর্মী জোহান কেপলার, ডেনমার্কের বিজ্ঞানী জোহান কেপলার, উনি বললেন যে সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহ উপগ্রহগুলো ঘুরতেছে, এবং এটাকে নিয়ে উনি 3টা সূত্র দিচ্ছেন। টাইকো ব্রাহের সহকর্মী জোহান কেপলার, ডেনমার্কের বিজ্ঞানী, 1609 সালে এই গ্রহ বা উপগ্রহগুলোর গতি নিয়ে তিনি 3টা সূত্র দিচ্ছেন। সেই সূত্র 3টা হলো, দেখো, যে সেন্টার অফ আর্থ এটা দিয়েছিল টলেমি, এবং সান এট দ্য সেন্টার এটা দিয়েছে বিজ্ঞানী কোপার্নিকাস, এবং পরবর্তীতে এইগুলো গ্রহের গতি নিয়ে বিজ্ঞানী কেপলার সূত্র দিচ্ছেন, জোহান কেপলার, 1609 সালে ডেনমার্কের বিজ্ঞানী। আচ্ছা, সূত্র 3টার আগে আমরা উপবৃত্তের সম্বন্ধে জানবো। বিজ্ঞানী কেপলার বলছেন যে এই গ্রহ উপগ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। আচ্ছা, উপবৃত্তাকার কক্ষপথটা আমরা কিরকম একটু দেখবো, ওই ভিডিওটা একটু দাও। Draw one by taking a loose string, attaching both ends to the paper, and using a pencil to keep the string taut while moving all the way around the perimeter. The result is an ellipse. The length of the string never changes, meaning that the sum of the distances between each endpoint or focus and any point on the ellipse is constant. সেই উপবৃত্তটা হচ্ছে, দেখো, আচ্ছা দেখো না, উপবৃত্তটা আমি একটু বোর্ডে আঁক করি। এখানে 2টা ফোকাস, এফ এফ। আচ্ছা, একটা চিত্রতার একটা দেখাই, যে দেখো চিত্রতা দেখতে পাচ্ছ, চিত্রটাতে যাও। হ্যাঁ, চিত্রটা দেখো
যে দুইটা ফোকাস এফ এবং জি দেখা যাচ্ছে উপবৃত্ত, এটা একটা উপবৃত্ত, ডিম্বাকৃতির একটা উপপাদ্য, এবং এই যে এফ পি এবং এফ জি যদি ঘুরানো হয় সমস্ত জায়গাতে এফ পি এবং এফ জিটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। ওইখানে যে এফ পি আছে এবং এফ জি, তার মানে, আচ্ছা আমি আরেকবার অ্যাড করি, এটা দেখি। এফ, আচ্ছা যদি এটা আমি জি দ্বারা প্রকাশ করলাম, এখানে ধরে নিলাম হচ্ছে পি যদি বলি, তাহলে এখানে এফ এফ পি সমান হচ্ছে, আচ্ছা সরি, প্লাস হচ্ছে এফ জি সমান হচ্ছে ধ্রুবক। উপবৃত্তের যদি আমরা এটাকে ঘোরানো হয়, তাহলে যে এফ পি এর দূরত্ব, এফ পি এবং হচ্ছে সরি এটা এফ জি না, এটা হচ্ছে জিপি। এফপি এবং জিপি এই দুটো যোগফল যেখানে হোক না কেন, ঘুরানো এই পয়েন্টটাকে যদি আমি ঘুরাতে পারি, এভাবে যদি ঘুরাতে পারি, তাহলে যেখানে যান না কেন এই এফপি এবং হচ্ছে জিপি এই দুইটার মান সমস্ত জায়গায় হচ্ছে সমান হবে উপবৃত্তের ক্ষেত্রে এটা, এবং তার হচ্ছে কি দুইটা ফোকাস থাকবে, দুই বিন্দুতে দুইটা ফোকাস থাকবে। তারপর দেখো এখানে দেখো যে এই উপবৃত্তের আমরা বলি যে এই অংশটাকে যদি আমরা বলি, এটাকে বলা হচ্ছে মেজর অ্যাক্সিস, এই অংশটাকে বলা হচ্ছে ধরে নিলাম হচ্ছে এ বি মেজর অ্যাক্সিস, এবং সি কিউ, এ বিটা হচ্ছে মেজর অ্যাক্সিস এবং সি কিউটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, এটা হচ্ছে সেন্টার। তাহলে এটা হচ্ছে মাইনর, মানে এই অংশটা কম থাকবে, এই অংশটা হচ্ছে বেশি থাকবে, এ বিটা হচ্ছে বেশি হবে আর সি কিউটা হচ্ছে কম হবে। তাহলে এইটাকে বলা হচ্ছে মেজর অ্যাক্সিস আর এটাকে বলা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস। আচ্ছা, বা এটাকে বলা হচ্ছে মেজর অ্যাক্সিস বা পরোক্ষ বলা হয়, পরোক্ষ সমান হচ্ছে এ বি। আচ্ছা, এখানে যদি ও বিন্দু ধরি, এটাকে ও যদি কল্পনা করি, তাহলে অর্ধ পরোক্ষ কত হবে? অর্ধ পরোক্ষ সমান হচ্ছে ও হবে, এটা হচ্ছে মেজর অ্যাক্সিস। তাহলে এটা বলেছি সেমি মেজর অ্যাক্সিস, সেমি মেজর অ্যাক্সিস। এটা হচ্ছে মেজর অ্যাক্সিস, এই অর্ধেকটুকুকে বলা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, বা মেজর অ্যাক্সিস কি বলছি, পরোক্ষ বলছি, তাহলে এটুকু হচ্ছে অর্ধ পরোক্ষ বা সেমি মেজর অ্যাক্সিস। আর উপরেটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, এটা হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস, সিওটা হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস। তো আমাদের এখানে যেটা থাকবে কি থাকবে, দুটো ফোকাস থাকবে, একটা হচ্ছে এফ এবং জি বিন্দুতে, আর যে বড় যে জায়গাটা সেটাকে বলা হচ্ছে মেজর অ্যাক্সিস, এর অর্ধেকটাকে বলা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস। আচ্ছা, একটু চিত্র থেকে দেখে আসি, চিত্রতে দাও তো একটু, ওখানে খেয়াল করো, চিত্রতে দেখো যে দুটো ফোকাস দেওয়া আছে, মেজর অ্যাক্সিস, টোটালটা মেজর অ্যাক্সিস, আর হচ্ছে উপরেটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, সেন্টার। এখন এখানে প্রথম সূত্রে বলা হচ্ছে যে এই যে দুইটা ফোকাস আছে এফ এবং জি, সূর্য এই দুই ফোকাসের যে কোনো একটিতে থাকবে, সূর্য এই দুই ফোকাসের যে কোনো, হয় এফ বা জি, দুই ফোকাসের একটিতে থাকবে, এবং গ্রহগুলো এই উপবৃত্তাকার পথে সূর্যকে ফোকাসে রেখে গ্রহগুলো ঘুরতে থাকবে। তাহলে কি প্রতিটি গ্রহই, বুধ শুক্র পৃথিবী মঙ্গল যেগুলো আছে, প্রতিটি গ্রহই সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে তারা হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে। এটা হচ্ছে প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্রটা একটু দেখে আসি। দেখতে পাচ্ছ যে গ্রহ সূর্যকে ফোকাসে রেখেছে, উপবৃত্তের ফোকাসে রেখেছে, এবং গ্রহ হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরতেছে। তীর চিহ্ন দ্বারা তোমরা
পৃথিবীর ঘূর্ণন ঘুরতে দেখতে পাচ্ছ। পৃথিবী গ্রহ বা বুধ শুক্র পৃথিবী যেটা হোক না কেন ঘুরতে সূর্যকে ফোকাসে রেখে। তাহলে দুইটা ফোকাস থাকে, একটা ফোকাসে রেখে সূর্যকে একটা ফোকাসে রেখে গ্রহ উপগ্রহগুলো এইভাবে উপবৃত্তাকার পথে ঘুরে। এই প্রথম সূত্রকে বলা হয় কক্ষপথের সূত্র। দেখো সূর্যকে রেখে গ্রহ উপগ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তাহলে প্রতিটি গ্রহই সূর্যকে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে। এটা হচ্ছে প্রথম সূত্র। আচ্ছা, এরপর দ্বিতীয় সূত্রকে ক্ষেত্রফলের সূত্র বলা হয়। দ্বিতীয় সূত্র হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। দেখো এখানে খেয়াল করো যে আরেকটা চিত্র দেখায়, দুইটা চিত্রে খেয়াল করতে পারো যে একটা অবস্থানে ধরো দেখা যাচ্ছে যে সূর্য তো ফোকাসে আছে, এবং একটা অবস্থানে এ দেখো ছোট একটা ক্ষেত্রফল দখল করে আছে, আর একটা হচ্ছে বাম সাইডে দেখো ছোট ক্ষেত্রফল দখল করে আছে, ডান সাইডে হচ্ছে চিকন কিন্তু বড়। এটি সময়ে এই ক্ষেত্রফলটুকু সে অতিক্রম করতেছে। পৃথিবী হোক, মঙ্গল হোক, বুধ হোক, যাই হোক না কেন সূর্যকে ফোকাসে রেখে টি সময় যদি এই ক্ষেত্রফল অতিক্রম করে, তাহলে দুই পাশে দেখো এই ক্ষেত্রফল আছে, তাহলে ওইখানে টি সময় সে একই ক্ষেত্রফল অতিক্রম করবে। বা এখানে দেখো যে 1 মান্থ, আবার 1 মান্থ দেওয়া আছে ডান পাশে দেখো, তাহলে ওইখান থেকে ওখানে যদি 1 মাস সময় লাগে, তাহলে যে ক্ষেত্রফলটা হবে সূর্যকে দুইটা গ্রহের সংযোগকারী সরলরেখা মিলে যে ক্ষেত্রফলটা হবে, তাহলে যদি 1 মাস সময় লাগে, এই পাশে ছোট যে ক্ষেত্রফলটা দেখা যাচ্ছে সেই যে ক্ষেত্রফলটা যেতে 1 মাস সময় লাগবে, এবং দুইটা ক্ষেত্রফল হচ্ছে সমান হবে। বা এখান থেকেও তোমরা দেখতে পারো যে সূর্য এবং একটি গ্রহকে সংযোগকারী রেখা গ্রহের আবর্তনকালের সাথে সাথে সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। আমি এই চিত্রটা থেকে একটু দেখাই। দেখো যে এখানে খেয়াল করো যে এফ হচ্ছে ফোকাসে রেখে যদি কোনো গ্রহ এ থেকে বিতে যায়, তাহলে এফ বি এ যে ক্ষেত্রফলটা হবে, এ থেকে বিতে যেতে ধরে নিলাম যে টি সময় লাগতেছে, টি সময় এ থেকে বিতে যাবে। অন্যভাবে ওই গ্রহটাই ওই রকম টি সময়ে সে সি থেকে বিতে যাবে, তাহলে এফ বি এ যে ক্ষেত্রফলটা তৈরি করবে, এফ সি ডি একই ক্ষেত্রফল, এই দুইটা ক্ষেত্রফল হচ্ছে সমান হবে। তার মানে আমি একটু বোর্ডে দেখাই, এটা যদি ফোকাস হয়, এটা হচ্ছে সূর্য, তাহলে কোন একটা সময় গ্রহটা ধরে নিলাম যে এই মুহূর্তে আছে, এই জায়গাতে আছে, কিছু সময় পরে সে হচ্ছে বিতে, টি সময় পরে সে বিতে গেল, ওই গ্রহটায় টি সময় পরে বিতে গেল। তাহলে কি বললাম যে এটা একটা ক্ষেত্রফল তৈরি করেছে। যে গ্রহটা একটা সময় এ বিন্দুতে আছে, টি সময় পরে সে বি বিন্দুতে গেল, তাহলে এটা যদি ও হয়, তাহলে ও বি এ এটা একটা ত্রিভুজ হবে সমান। এটা যে ক্ষেত্রফল, এই টোটাল টুকু যে ক্ষেত্রফল হবে, টোটাল টুকু যে ক্ষেত্রফল হবে, এই টি সময়ে এ ধরলাম এটা হচ্ছে বি, এই টি সময়ে এই ক্ষেত্রফল দুটো সমান হবে। তার মানে এই যে এ থেকে বিতে গেলে টি সময় যে ক্ষেত্রফল হচ্ছে ও বি এ করতেছে, আবার ওই একই সময়তে ওই গ্রহটা যদি এ থেকে বিতে যায়, তাহলে যে ক্ষেত্রফলটা হবে সেই সময়টা কি এই ক্ষেত্রফল দুটো সমান হবে। তাহলে প্রতিটি গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। সমান সময় মানে এখানে যদি 1 মাস হয়, এই টি এর মান যদি 1 মাস হয়, তাহলে যে ক্ষেত্রফলটা এখান থেকে এখানে তৈরি করতেছে, আবার অনুরূপভাবে এ থেকে বিতে গেলে যে ক্ষেত্রফলটা তৈরি করবে এই সময়কালটা হচ্ছে 1 মাস হবে। তাহলে সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্র দেখো, তৃতীয় সূত্রটাকে পর্যায়কালের সূত্র বলা হয়। তৃতীয় সূত্রকে বলা হচ্ছে পর্যায়কালের সূত্র। বলা হচ্ছে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ। পর্যায়কাল মানে একবার ঘুরে আসতে, যেখান থেকে শুরু করবে, ধরে নিলাম যে এখান থেকে শুরু হলো, একবার ঘুরে আসতে যদি টি সময় লাগে, টি, এখন টি এর মান কত হবে সেটা নির্ভর করে। পৃথিবীর ক্ষেত্রে 365 দিন। এখান থেকে যদি একবার ধরে নিলাম যে এখান থেকে পৃথিবী যাত্রা শুরু করলো, এখান থেকে পৃথিবী একবার যাত্রা শুরু করলো,
টি সময়ে আবার সে যদি ঘুরে আবার যদি এখানে ফিরে আসে, তাহলে টি সমান হচ্ছে 365 দিন সময় লাগবে। বিভিন্ন গ্রহের ক্ষেত্রে এই দিনের মানটা হচ্ছে বিভিন্ন। আচ্ছা, এখন খেয়াল করো যে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। কি বললাম আবার বলি, যে প্রতিটি গ্রহেরই ধরে নিলাম যে পৃথিবী, সূর্য ফোকাসে আছে, পর্যায়কালের বর্গ, পর্যায়কাল মানে টি, তাহলে আমরা এখানে লিখতে পারি তৃতীয় সূত্রে পর্যায়কালের বর্গ কার সমানুপাতিক? গ্রহ থেকে সূর্যের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এখানে গ্রহ থেকে সূর্যের গড় দূরত্ব, তার মানে হলো যে পৃথিবী একবার এখানে আছে ধরে নিলাম, কোন সময় আবার এখানে যাবে, কোন সময় এখানে যাবে, কোন সময় এখানে যাবে, কোন সময় এখানে এখানে, তাহলে এখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব এক না, এখান থেকে এই দূরত্ব এখান থেকে এই দূরত্ব এক না, তাহলে এই যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যাচ্ছে, তাহলে গড় দূরত্ব, এই গড় দূরত্ব যদি আমরা বলি আর, এই গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তাহলে কি বললাম, যে প্রতিটি গ্রহেরই পর্যায়কালে, এটা পৃথিবী হতে পারে, বুধ হতে পারে, শনি হতে পারে, মঙ্গল হতে পারে, যে কোনোটা হতে পারে, প্রতিটি গ্রহেরই পর্যায়কালের বর্গ সূর্য হতে ওই গ্রহের গড় দূরত্বের, যদি গড় দূরত্ব আর যদি হয়, আর দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তাহলে যদি কোনো গ্রহের পর্যায়কাল টি1 হয়, সরি এখান থেকে আমরা লিখতে পারি সমান হচ্ছে ধ্রুবক, লিখতে পারি কনস্ট্যান্ট হবে পর্যায়কাল এবং হচ্ছে গড় দূরত্বের ঘনফলের যে এটা কি বলে যে অনুপাতটা ধ্রুবক হবে। তাহলে কোনো গ্রহের পর্যায়কাল যদি টি1 হয় আর গড় দূরত্ব যদি r1 কিউব হয়, অন্য কোনো গ্রহের গড় দূরত্ব হচ্ছে টি2 স্কয়ার, সরি এটা হচ্ছে r2 কিউব সমান হচ্ছে আর একটা কোনো গ্রহের ধরলাম হচ্ছে সমান হচ্ছে, এগুলা কি হয়, ধ্রুবক হয়। আর একটা কোনো গ্রহ হইতে পারে, এর ধরলে আর একটা গ্রহ, এখান থেকে ধরলাম হচ্ছে আর একটা গ্রহ ঘুরতেছে, এটা পৃথিবী, শুক্র, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, যে কোনো গ্রহ হতে পারে, এবং তাদের পর্যায়কাল যদি ধরে নিলাম যে পৃথিবীর যদি টি1 হয়, গড় দূরত্ব r1 হয়, তাহলে টি1 স্কয়ার ভাগ হচ্ছে r1 কিউব, অন্য কোনো গ্রহের ক্ষেত্রে এরকম হবে এবং মানটা হচ্ছে ধ্রুবক হবে। এটা হচ্ছে তৃতীয় সূত্র। আচ্ছা, তৃতীয় সূত্রটাকে আবার অন্যভাবে লেখা যায়, প্রতিটি গ্রহেরই, আমি এটা মুছে দেই, প্রতিটি গ্রহেরই পর্যায়কালের বর্গ ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক বললাম। এখন এই গড় দূরত্ব আমরা না বলে এটুকু বলছি সেমি মেজর অ্যাক্সিস বা অর্ধপরাক্ষের। তাহলে প্রতিটি গ্রহেরই পর্যায়কালের বর্গ ওই গ্রহ থেকে গড় দূরত্বের ঘনফলের, এখানে গড় দূরত্বটা কত হবে দেখি, এখানে ধরে নিলাম যে এটা হচ্ছে ফোকাস, সূর্য আছে এখানে, তো এটাকে বলছি সেমি মেজর অ্যাক্সিস, সরি এটুকু হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, এই সেমি মেজর অ্যাক্সিস বা অর্ধপরাক্ষ বলছি। তাহলে এখান থেকে ধরো গড় দূরত্ব মানে কি, যে এই দূরত্বটা এর থেকে এই দূরত্বটা কিন্তু সর্বনিম্ন দূরত্ব, আর এই দূরত্বটা কিন্তু সর্বোচ্চ দূরত্ব। এখান থেকে ধরে নিলাম যদি এটা ধরে নাম দিলাম পি বিন্দু, তাহলে এর থেকে পি বিন্দুর দূরত্ব, এর ভিতরে সবচেয়ে বড় দূরত্ব কিন্তু এটা, আর সবচেয়ে ছোট দূরত্ব এটা। তাহলে সবচেয়ে বড় দূরত্ব আর সবচেয়ে ছোট দূরত্ব যদি আমরা যোগ করে যদি ভাগ করি, তাহলে গড় দূরত্ব হবে। তাহলে এখান থেকে যদি আমরা বলি এ এফ প্লাস হচ্ছে এফ পি সমান যেটা পাবো, সমান যে দূরত্বটা পাবো, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এইটা আর এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, টোটাল দূরত্ব পাচ্ছি, তাহলে এখান থেকে এটুক আর এখান থেকে এটুক, এটা 2 দিয়ে ভাগ করি, তাহলে অবশ্যই এটা হবে, সেন্টারটা হবে। তাহলে সেন্টারটা কি, অর্ধপরাক্ষ। তাহলে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ এর অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। এই অর্ধপরাক্ষকে যদি আমরা, এই যে পরাক্ষকে যদি আমরা 2 এ দ্বারা এটুককে যদি আমরা বলি টয়েস এ, তাহলে এটুক হচ্ছে কত, এ হবে, এটুক হচ্ছে অর্ধপরাক্ষ হচ্ছে এ হবে। তাহলে সমীকরণ অনুসারে পর্যায়কালের বর্গ এর অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক, আমরা এটাও লিখতে পারি। তাহলে সূত্রটা আমরা এভাবে বলতে পারি যে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক, এটা বলতে পারি। আবার বলতে পারি প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ এর ওই উপবৃত্তের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। তাহলে আমরা সমীকরণ দুটো দিয়ে লিখতে পারি। দেখো, একটি গ্রহের কক্ষীয় পর্যায়কালের বর্গ তার অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। বিভিন্ন গ্রহ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, যেটাই ঘুরতেছে না কেন, সূর্যকে ফোকাসে রেখে ঘুরে। এটা হচ্ছে তৃতীয় সূত্র। তাহলে আমরা দেখো 3টে সূত্র পেলাম, যে বিজ্ঞানী কেপলার বলছেন যে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো উপবৃত্তাকার পথে ঘুরবে। আচ্ছা, এটা একটা
দ্বিতীয় হলো যে সমান সময় সমান ক্ষেত্রফল, গ্রহ এবং সূর্য সংযোগকারী সরলরেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। 2 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র হচ্ছে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ, পর্যায়কাল মানে একবার ঘুরে আসতে যে সময়টি নেবে, সেই তার বর্গ এর গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এটা অর্ধপরক্ষের ঘনফলের সমানুপাতিক আমরা বলতে পারি। আচ্ছা, কেপলার দ্বিতীয় সূত্র প্রতিপাদন আমরা দেখব। কেপলার দ্বিতীয় সূত্র প্রতিপাদন একটু আমরা দেখে নেই। এখান থেকে আমরা খেয়াল করো যে মহাকর্ষ বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল। মহাকর্ষ বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলের কারণেই এটা হচ্ছে গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। ধরে নিলাম যে এটা হচ্ছে সূর্য ওকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথ, এটার নাম দিলাম হচ্ছে এবি। এই উপবৃত্তাকার কক্ষপথে একটা গ্রহ ঘুরতেছে। তাহলে কি বললাম যে এটা ধরে নিলাম হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে কি বললাম যে এটা হচ্ছে সূর্য, এই সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে একটা গ্রহ হচ্ছে ঘুরতেছে। তাহলে তার একটা বক্র অংশ হচ্ছে এ বি। তাহলে কোন একটা সময় তার অবস্থান ভেক্টর যদি আর হয়, কোন একটা সময় গ্রহটার অবস্থান ভেক্টর আর এ বিন্দুতে অবস্থান করতেছে, এবং ধরলাম যে সে ডিটি সময় পরে কনিক সরণ ডি থিটা উৎপন্ন করছে। ডিটি সময় পরে সে ঘুরতেছে যেহেতু, তাহলে ডিটি খুবই ক্ষুদ্র সময়, এই ডিটি সময় পরে সে ডি থিটা কোণ তৈরি করে বি বিন্দুতে আসলো। তাহলে এ থেকে বি এর রৈখিক দূরত্বটা কত হবে? এ বি এর রৈখিক দূরত্ব কত হবে? আমরা এ বি সমান লিখতে পারি, আমরা জানি কোণ সমান হচ্ছে চাপ ভাগ হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কোণ হচ্ছে ডি থিটা সমান চাপ মানে হচ্ছে এ বি আর ব্যাসার্ধ আর। তাহলে এ বি সমান হচ্ছে আর ডি থিটা আমরা লিখতে পারি, এবি সমান হচ্ছে আর ডি থিটা আমরা লিখতে পারি। তাহলে এইটুকুর মান হচ্ছে কত? এই থেকে বি এর মান হচ্ছে আর ডি থিটা ডিটি সময়। আচ্ছা, খেয়াল করো, কোন সমান চাপ ভাগ ব্যাসার্ধ, আমরা ওখান থেকে এবি সমান হচ্ছে আর ডি থিটা লিখতে পারি। তাহলে গ্রহটা কোন এক সময় ছিল এ বিন্দুতে, ডিটি সময় পরে ডি থিটা কৌণিক সরণ উৎপন্ন করে বি বিন্দুতে আসলো। তাহলে যে চাপটা আসলো বা এবি যে অংশ হলো সেটা হচ্ছে আর ডি থিটা। আচ্ছা, এখন খেয়াল করো যে এইটা কি ডিটি সময়ে রৈখিক সরণ, এটা হচ্ছে রৈখিক সরণ। আচ্ছা, ডিটি সময়ে গ্রহটি ক্ষেত্রফল কত হবে? ডিটি মানে ক্ষুদ্র সময়ে এই গ্রহটি যে ক্ষেত্রফল তৈরি করতেছে, ক্ষেত্রফল কোনটা? এটুক ক্ষেত্রফল তৈরি করতেছে, এটুক ক্ষেত্রফল তৈরি করতেছে। ডিটি সময় গ্রহটা ক্ষেত্রফল যে তৈরি করতেছে, তাহলে আমরা লিখতে পারি ডিটি সময়ে গ্রহের ক্ষেত্রফল, ডিটি সময়ে গ্রহের অতিক্রান্ত ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, এটা মুছে দেই। ডিটি সময় গ্রহের অতিক্রান্ত ক্ষেত্রফল মানে এ থেকে বিতে আসতে ডিটি সময় নিচ্ছে, এই সময় গ্রহের অতিক্রান্ত ক্ষেত্রফল সমান যদি আমরা দিয়ে ধরি, তাহলে ডিএ সমান আমরা জানি এইটুকুর ক্ষেত্রফল কত হবে? হাফ ভূমি গুণন উচ্চতা, হাফ ভূমি মানে হচ্ছে আর উচ্চতা হচ্ছে গুণন হচ্ছে আর ডি থিটা সমান, এটুকু আমি ক্যালকুলেশন করে লিখতে পারি হাফ আর স্কয়ার ডি থিটা। এটা লেখা যায়, এটুকু ক্যালকুলেশন করলে এটুকু হচ্ছে লেখা যায়। এরপরে খেয়াল করো ডিটি সময়ে কলমে কালি নাই গো, ক্ষেত্রফল সবুজ দিয়ে লিখবো। হ্যাঁ, অতিক্রমের হার যদি আমরা বলি হার, তাহলে ডিএ ডিটি সমান আমরা লিখবো ডিটি, আর এখানে থাকতেছে হচ্ছে কত? হাফ, শুধু ক্যালকুলেশন করব ডি থিটা। তাহলে কি বললাম? ডিটি সময় গ্রহের অতিক্রান্ত ক্ষেত্রফল এটা আমরা পাচ্ছি, আবার ডিটি সময় ক্ষেত্রফল অতিক্রমণ হার ডিএ ডিটি সমান হচ্ছে আমরা এটা লিখতে পারি। এখন আমরা যদি এটা মুছে দেই, তাহলে খেয়াল করো ডিএ ডিটি সমান হচ্ছে হাফ আর স্কয়ার ডি থিটা ডিটি। এখান থেকে খেয়াল করো
হাফ আর স্কয়ার, এখানে হচ্ছে আমরা ওমেগা লিখতে পারি। আমরা জানি কৌণিক বেগ সমান হচ্ছে কৌণিক সরণের হার। কৌণিক বেগ, যেহেতু কৌণিক বেগ সমান হচ্ছে কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলা হয়, সেহেতু ডি থিটা ডিটি কৌণিক সরণের হারকে আমরা কৌণিক বেগ লিখতে পারি। তাহলে খেয়াল করো যে টোটাল রাশিটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ডিএ ডিটি সমান হচ্ছে ডিএ ডিটিটা হচ্ছে ধ্রুবক। তাহলে কি বললাম যে গ্রহ এবং সূর্যের সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে এই ডিএ ডিটির অনুপাতটা সবসময় কি হচ্ছে? ধ্রুবক হচ্ছে, কনস্ট্যান্ট মানে ধ্রুবক। তাহলে সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটা ছিল কেপলারের দ্বিতীয় সূত্র। আচ্ছা, এটা একটু দেখবা। এরপরে নিউটনের মহাকর্ষ সূত্র হতে কেপলারের তৃতীয় সূত্র প্রতিপাদন, এটা একটু আমরা দেখব, আর একটু সময় নেব। হ্যাঁ, ক্ষেত্রফল ধ্রুবক মানে সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। এখন আমরা দেখব নিউটনের মহাকর্ষ সূত্র হতে কেপলারের তৃতীয় সূত্র প্রতিপাদন। আচ্ছা, এখন এখানে দেখো যে নিউটনের মহাকর্ষ কেপলারের সূত্রে গ্রহের কক্ষপথগুলো উপবৃত্তাকার ধরা হয়েছে, আর নিউটনের মহাকর্ষ সূত্রে গ্রহের কক্ষপথ বৃত্তাকার ধরা হয়। আচ্ছা, তাহলে এখানে আমরা জাস্ট দেখব যে একটা বৃত্তাকার পথ, বৃত্তেরই অংশ হচ্ছে উপবৃত্ত। এখানে ধরে নিলাম হচ্ছে এটা সূর্য আছে, এখানে সূর্যর ভরকে এম সাফিক্স এস দ্বারা প্রকাশ করব, আর এটা হচ্ছে ধরে নিলাম যে পৃথিবীর ভর হচ্ছে এম ই আর্থ, এইটুকু দূরত্ব হচ্ছে আর, আর এই বেগটা ধরে নিলাম হচ্ছে ভি। তাহলে কি বললাম যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে এবং তার রৈখিক বেগ হচ্ছে ভি এবং দূরত্ব হচ্ছে আর। তাহলে আমরা জানি, এটা খুব সংক্ষেপে করি, জাস্ট তোমরা এগুলা শিখে এসেছো, যে কেন্দ্রমুখী বল আমরা গত চ্যাপ্টারে দেখেছি। কেন্দ্রমুখী বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ সি, সেন্ট্রিফুগাল ফোর্স, কি ছিল? এম ভি স্কয়ার ভাগ হচ্ছে আর দূরত্ব। এই যে পৃথিবীটা যে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে তার একটা কেন্দ্রমুখী বল থাকবে, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল। আর এই পৃথিবী এবং সূর্যের মধ্যে একটা মহাকর্ষ বল কাজ করছে, যদি আমরা এই বিষয়টা একটু পরে পড়বো। মহাকর্ষ বলটা শুধু জেনে নেবে, দুইটা বস্তুর মধ্যে যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে মহাকর্ষ বল। তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো। গ্র্যাভিটেশনাল ফোর্স যদি আমরা বলি, এই মহাকর্ষ বলটা আমরা পরে বলবো। জি দুইটা ভরের গুণফল এবং হচ্ছে দূরত্বের স্কয়ার। এই কেন্দ্রমুখী বলটা, এই মহাকর্ষ বলটা হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দেয়। পৃথিবী সূর্যকে যে কেন্দ্র করে ঘুরতেছে, এই মহাকর্ষ বলে হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তার মানে হচ্ছে এফসি সমান হচ্ছে এফজি। তাহলে এখন বা এফজি সমান হচ্ছে এফসি, এখান থেকে আমরা যদি লিখি জি এম এস এম ই ভাগ হচ্ছে আর স্কয়ার সমান এম ই ভি স্কয়ার ভাগ হচ্ছে আর। এখান থেকে যদি আমরা কেটে দেই তাহলে লিখতে পারি, দেখো এই দুটো বল লিখলাম, এই দুটো বল হচ্ছে সমান, তাহলে এখান থেকে আমরা সমান যদি লিখি তাহলে আমরা লিখতে পারি জি এম এস ভাগ হচ্ছে আর সমান হচ্ছে ভি স্কয়ার। এটা ধরে নিলাম একটা সমীকরণ দাও, এখানে হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা এটা মুছে দেই। মুছে দিলে খেয়াল করো যে এই পৃথিবীর ঘুরে আসতে যদি এটা ব্যাসার্ধ কত আর, পৃথিবীর এই একবার ঘুরে আসতে যদি টি সময় লাগে, তাহলে তার আবর্তনকালকে আমরা টি বলবো। একবার ঘুরে আসতে যে সময়টা নেবে তাকে বলবো হচ্ছে আবর্তনকাল। এই আবর্তনকাল যদি টি হয়, তাহলে রৈখিক বেগ সমান আমরা জানি পরিধি কত হবে? টয়েস পাই আর। এটা পরিধি কত? টয়েস পাই আর, পরিধি ভাগ হচ্ছে সময়। রৈখিক বেগ সমান হচ্ছে বৃত্তাকার পথের পরিধি ভাগ একবার ঘুরে আসতে যে সময় নেয়, সেটা হচ্ছে রৈখিক বেগ। তাহলে এখানে দেখো ভি সমান হচ্ছে টয়েস পাই আর ভাগ টি। আমরা যদি এই মানটা যদি নিয়ে যাই ওইখানে যদি বসে দেই, তাহলে দেখো জি এম এস ভাগ হচ্ছে আর সমান হচ্ছে ভি স্কয়ার মানে কত? টয়েস পাই আর ভাগ টি, এটার উপর হচ্ছে স্কয়ার হবে। খেয়াল করো আমরা এই সমীকরণটা পেয়েছিলাম। এরপর আমরা লিখবো হচ্ছে যে রৈখিক বেগ, এই যে ঘূর্ণনের সময় সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে ঘুরতেছে তার রৈখিক বেগ
সমান হচ্ছে টয়েস পাই আর, বৃত্তাকারের পরিধি ভাগ হচ্ছে সময়, এটা হচ্ছে ভি। তাহলে এই মানটা নিয়ে আমরা এখানে বসে দিলাম। যদি বসে দেই তাহলে এখান থেকে আমরা পাবো, দেখো এগুলা মুছে দেই, আমরা এখান থেকে যাচ্ছি, দেখো খেয়াল করো, তাহলে এখান থেকে পাওয়া যাবে হচ্ছে জি এম এস ভাগ হচ্ছে আর সমান, এটা কত হবে 4 পাই স্কয়ার আর স্কয়ার টি স্কয়ার, এটুকু আমরা পেলাম। আচ্ছা, এখন এখান থেকে আমরা জাস্ট একটু সমাধান করে নিব। যদি সমাধান করি তাহলে টি স্কয়ার আসলে হচ্ছে ওখানে উপরে নিয়ে গেলাম, সমান এখান থেকে আমরা 4 পাই স্কয়ার আর স্কয়ার গুণন হচ্ছে আর যাবে উপরে, আর জি এম এস আসবে হচ্ছে নিচে। এখান থেকে যদি আমরা লিখি, দেখো 4 টি স্কয়ার সমান হচ্ছে 4 পাই স্কয়ার, তারপর হচ্ছে জি এম এস আর কিউব। এই 4 পাই স্কয়ার জি এম এস সমান হচ্ছে ধ্রুবক, সমান হচ্ছে যদি আমরা কে লিখি এটাকে, তাহলে খেয়াল করো টি স্কয়ার সমান হচ্ছে কে আর কিউব, তাহলে টি স্কয়ার সমানুপাতিক হচ্ছে আর কিউব। তাহলে দেখো গ্রহের পর্যায়কালের বর্গ ওই গ্রহতে গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র হতে কেপলারের তৃতীয় সূত্র আমরা প্রতিপাদন করতে পারি। এখান থেকে আরেকটা জিনিস খেয়াল রাখো, এখান থেকে আমরা সূর্যের ভরও নির্ণয় করতে পারি। এই সমীকরণ থেকে সূর্যের ভরও নির্ণয় করতে পারি। কিভাবে পারি? যে এখান থেকে দেখো, এখানে যদি আমরা বলি যে এম এস সমান কত হবে, এই সমীকরণ থেকে এম এস সমান কত হবে, এম এস সমান হচ্ছে, আমরা যদি পাশে নিয়ে চলে যাই তাহলে 4 পাই স্কয়ার আর কিউব মানে কক্ষপথের ব্যাসার্ধ, আর এখানে থাকবে হচ্ছে জি টি স্কয়ার। তাহলে এই সমীকরণ থেকে সূর্যের ভরও আমরা নির্ণয় করতে পারি, সূর্যের ভরও আমরা নির্ণয় করতে পারি এই সমীকরণ থেকে। তাহলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র কেপলার তৃতীয় সূত্র দেখলাম। এরপরে আমরা কেপলার সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্র এবং এই কেপলার সূত্র সম্বন্ধে আরো কিছু তথ্য আমরা জানবো এবং কিছু অঙ্ক করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এখানে শেষ করতেছি। তোমরা সকলে ভালো থাকবে এবং আগামী ক্লাসের জন্য আগামী ক্লাসে আবার দেখা হবে এবং তোমরা সকলে পড়াশোনা করবে এই পড়ন্ত বস্তু এবং কেপলার সূত্রগুলো নিয়ে একটু দেখবে। দেখে আসলে তোমাদের ক্লাসগুলো দেখতে অনেক উপকার হবে বা ক্লাসগুলো দেখতে অনেক সহজ হবে। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।